চলতি শিক্ষাবর্ষ থেকে ঢাবির অধীনে ভর্তি বন্ধ, মন্ত্রণালয়ের কমিটির মাধ্যমে চলবে কার্যক্রম। সরকারি 7 কলেজের সম্মানজনক পৃথকীকরণের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আসন সংখ্যা ও ভর্তি ফি নির্ধারণ সহ যাবতীয় বিষয়ে মন্ত্রণালয় কর্তৃক গঠিত যে বিশেষজ্ঞ কমিটি তারাই সিদ্ধান্ত গ্রহণ করবে। দেখছিলেন প্রধান শিরোনাম। রাতের সময়ের সঙ্গে আছি আমি সাইফুল রুদ্র। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। বেতনের সঙ্গে ভাতা দেয়া সহ বিভিন্ন দাবিতে মধ্যরাত থেকে কর্মবিরতিতে যাচ্ছেন রেলের রানিং স্টাফরা। বন্ধ থাকবে সারা দেশে ট্রেন চলাচল। দ্রুত নির্বাচন নিয়ে একমত বিএনপি ও ইসলামী আন্দোলন। ভোটের মাধ্যমে ফ্যাসিস্টদের চিরবিদায়ের আহ্বান জামায়াতের। ক্ষমতার লোভে তরুণরা বিক্রি হবে না, মন্তব্য হাসনাতের। ইভিএম প্রকল্পে গচ্ছা 4,000 কোটি টাকা, জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে দুদক। বিমানবন্দর নির্মাণে 812 কোটি টাকা আত্মসাতের অভিযোগে 4টি মামলা। আইনের শাসন চাইলে শেখ হাসিনাকে ফেরত দেবে ভারত, বলছেন টবি ক্যাডম্যান। জুলাই গণহত্যার মামলায় 2 আওয়ামী লীগ নেতা সহ 8 জনের বিরুদ্ধে পরোয়ানা ট্রাইব্যুনালের। এবং মালয়েশিয়ায় যেতে না পারা প্রায় 8,000 শ্রমিককে নিতে রাজি দেশটি, জানালেন পররাষ্ট্র উপদেষ্টা। ভারতে বাংলাদেশি নারীকে ধর্ষণ হত্যার খোঁজ নিচ্ছে দূতাবাস। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্তি থেকে আলাদা হয় 7 কলেজ। চলতি শিক্ষাবর্ষ থেকে আর কোনো শিক্ষার্থী ভর্তি নেওয়া হবে না বলে জানান উপাচার্য। তবে চলমান শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রম ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের অধীনেই শেষ হবে, আর মন্ত্রণালয়ের কমিটির মাধ্যমে চলবে পরবর্তী কার্যক্রম। বিকেলে 7 কলেজের অধ্যক্ষদের সঙ্গে বৈঠক শেষে শিক্ষার্থীদের সংঘর্ষের ঘটনায় দুঃখ প্রকাশ করেন উপাচার্য। কলেজ অধ্যক্ষদের সঙ্গে বিশ্ববিদ্যালয় প্রশাসনের জরুরি বৈঠক। উপাচার্যের সভাপতিত্বে নিজ কার্যালয়ে সোমবার দুপুরে বৈঠকে অংশ নেন 7 কলেজের অধ্যক্ষ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের 2 উপ উপাচার্য, বিভিন্ন অনুষদের ডিন সহ ঊর্ধ্বতনরা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাথে 3 ঘন্টার বৈঠক শেষে লিখিত সিদ্ধান্ত তুলে ধরেন উপাচার্য অধ্যাপক ডক্টর নিয়াজ আহমদ খান। জানান, অধিভুক্ত সরকারি 7 কলেজের সঙ্গে সম্মানজনক পৃথকীকরণের সিদ্ধান্ত হয়েছে। এবছর থেকেই আর শিক্ষার্থী ভর্তি নেওয়া হবে না। সরকারি 7 কলেজের সম্মানজনক পৃথকীকরণের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং 7 কলেজের শিক্ষার্থীদের একটি কমন দাবি, 24-25 শিক্ষাবর্ষ থেকেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে আর ভর্তি না নেওয়ার ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। উপাচার্য জানান, শিক্ষা মন্ত্রণালয় গঠিত বিশেষজ্ঞ কমিটির মাধ্যমে পরিচালিত হবে 7 কলেজের পরবর্তী কার্যক্রম। তবে বর্তমান শিক্ষার্থীদের কার্যক্রম শেষ করবে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন। আসন সংখ্যা ও ভর্তি ফি নির্ধারণ সহ যাবতীয় বিষয়ে মন্ত্রণালয় কর্তৃক গঠিত যে বিশেষজ্ঞ কমিটি তারাই সিদ্ধান্ত গ্রহণ করবে। এদিকে শিক্ষার্থীদের সংঘর্ষের ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন উপাচার্য। ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন অনাকাঙ্ক্ষিত ঘটনায় ইতিমধ্যেই আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে। মাসুদুর রহমান, সময় সংবাদ, ঢাকা। এদিকে স্থায়ী ক্যাম্পাসের দাবিতে আজও সিরাজগঞ্জে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সকালে ক্লাস বর্জন করে বিক্ষোভ মিছিল নিয়ে শাহজাদপুর বিসিক বাস স্ট্যান্ড এলাকায় জড়ো হন শিক্ষার্থীরা। এরপর ঢাকা পাবনা মহাসড়ক অবরোধ করে দাবি আদায়ে স্লোগান দেন তারা। প্রতিষ্ঠার 8 বছরেও স্থায়ী ক্যাম্পাস নির্মাণ না হওয়ায় ভাড়া করা ভবনে ক্লাস করতে নানা দুর্ভোগে পড়তে হচ্ছে বলে অভিযোগ শিক্ষার্থীদের। এর আগে 20 জানুয়ারি থেকে নানা কর্মসূচির মাধ্যমে দাবি জানিয়ে আসছিলেন শিক্ষার্থীরা। দীর্ঘ 8 বছর হয়ে গেলেও রবীন্দ্র বিশ্ববিদ্যালয় স্থায়ী ক্যাম্পাসে একটা ইটও পড়েনি। আমরা 2 দফা আন্দোলন করেছি, এর পূর্বে সকল ভিত্তি শুধু আশ্বাস দিয়েছে, কেউ বাস্তবায়ন করে না। বাইরে কোনো কার্যক্রম করতে হয় তখন তারা বলে যে ভাই আপনারা এখানে এসব করতেছেন কেন? আমরা খেলার মাঠ পাই না, ওখানে একটা খেলার মাঠ আছে, ওখানে খেলতে গেলে বলে যে এটা স্থানীয়দের খেলার মাঠ, এটা ইহাই কলেজের খেলার মাঠ, আপনাদের খেলতে দেবো না। আমরা অনেক দিক থেকে বঞ্চিত। আমরা একটা স্থায়ী ক্যাম্পাস চাই, আমরা আর এইভাবে ছন্নছাড়াভাবে থাকতে চাই না। পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে 24 ঘন্টার আলটিমেটাম দিয়েছেন ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষকরা। চাকরি জাতীয়করণের দাবিতে 9ম দিনের মতো অবস্থান কর্মসূচি পালন করছেন তারা। দাবি আদায়ে কাল দুপুর পর্যন্ত সময় বেঁধে দেন শিক্ষকরা। জানান, 10,000 মাদ্রাসার 50,000 শিক্ষক মানবেতর জীবনযাপন করছেন।
এক সপ্তাহেরও বেশি সময় ধরে চাকরি জাতীয়করণের দাবিতে রাজপথে ইবতিদায়ী মাদ্রাসা শিক্ষকরা। এরই অংশ হিসেবে সোমবার সকাল থেকেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের সামনে অবস্থান নেন তারা। জানান 10,000 মাদ্রাসার 50,000 শিক্ষক মানবেতর জীবনযাপন করছেন। আমরা তো অনাহারে অর্ধহারে না খেয়ে জীবনযাপন করতেছি, এই কথাগুলি তো মানুষের কাছে বলতে পারি না। 40 বছর যাবৎ তারা এই অবহেলিত বঞ্চিত। প্রাথমিক বিদ্যালয়ের নীতিমালা মেনে শিক্ষা কার্যক্রম চালানো হলেও কোনো ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণ করা হয়নি জানিয়ে দাবি মানা না হলে রাজপথ না ছাড়ার হুঁশিয়ারি দেন আন্দোলনকারীরা। 26,000 প্রাইমারি একসাথে সরকারিকরণ হলেও আমরা সেই শুরু থেকে আজও পর্যন্ত আমাদের 8,000 মাদ্রাসা, এটা নিয়ে সরকারের আজও পর্যন্ত কোনো মাথা ব্যথা হয়নি। আমাকে একটি টাকা বেতন দেয় না, অথচ প্রাইমারি স্কুলের যেই বইগুলি সেগুলো আমরা পড়াই, সাথে কোরআন হাদিস সহ আরবি শিক্ষা আমরা তাদেরকে দিয়ে থাকি। রাজপথে নেমেছি, আমরা রাজপথে থাকবো যে পর্যন্ত আমাদের দাবি না মানবে। সংঘর্ষের ঘটনায় দায়ীদের বিরুদ্ধে মঙ্গলবার দুপুরের মধ্যে ব্যবস্থা না নিলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি নেতাদের। আমরা কঠিন কর্মসূচি ঘোষণা করব, যেই কর্মসূচির মাধ্যমে ইনশাআল্লাহ আমাদের দাবি আদায় হবে। আমাদের দাবি যতক্ষণ পর্যন্ত ঘোষণা না হবে ততক্ষণ পর্যন্ত যত কষ্টই হোক না কেন আমরা এই রাস্তায় শুয়ে থাকবো। ইনশাআল্লাহ দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা এই রাজপথেই থাকবো। বেতনের সঙ্গে ভাতা দেয়া সহ বিভিন্ন দাবি পূরণ না হওয়ায় মধ্যরাত থেকে ট্রেন না চালানোর ঘোষণা দিয়েছেন রেলের রানিং স্টাফরা। মূল বেতনের বাইরে অতিরিক্ত ভাতা ব্রিটিশ আমল থেকে পেয়ে আসছিলেন রানিং স্টাফরা। দীর্ঘদিন থেকে পেয়ে আসা এই সুবিধা 2021 সালে প্রজ্ঞাপনের মাধ্যমে বন্ধ করে দেয় অর্থ মন্ত্রণালয়। এরপর থেকে আর্থিক সুবিধা বহালের দাবিতে আন্দোলন করছেন তারা। এর আগেও রেল ভবন ঘেরাও সহ নানা কর্মসূচি পালন করেছেন। সবশেষ চলতি মাসের শুরুতে 28 জানুয়ারির মধ্যে দাবি না মানলে রেল ধর্মঘটের ডাক দেয় রানিং স্টাফ ঐক্য পরিষদ। এখনও কোনো সমাধান না হওয়ায় মধ্যরাত থেকে কর্মবিরতিতে যাচ্ছেন তারা। রাতের সময় আরও থাকছে। হত্যা চেষ্টা মামলায় আত্মসমর্পণ করে জামিন পেলেন চিত্রনায়িকা পরিমণি। ন্যায় বিচার পাওয়ার আশা। একই বিষয়ে আলাদা মামলা থাকায় উচ্চ আদালতে যাওয়ার প্রস্তুতি। দ্রুত নির্বাচনের বিষয়ে ঐক্যমত্য হয়েছে বিএনপি ও ইসলামী আন্দোলন। এ বিষয়ে অন্যান্য দলের সঙ্গে আলোচনা চলমান থাকবে বলে জানিয়েছেন ইসলামী আন্দোলনের আমির। আর বিএনপি মহাসচিব বলেছেন প্রয়োজনীয় সংস্কার শেষে দ্রুত নির্বাচন সহ 10টি বিষয়ে সিদ্ধান্ত হয়েছে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি মোহাম্মদ রেজাউল করিমের সরাসরি প্রথম সাক্ষাৎ। হাসি মুখে আলিঙ্গনের পর শুরু হয় দুই নেতার বৈঠক। সোমবার দুপুরে পুরানা পল্টনে এই বৈঠক চলে প্রায় 2 ঘন্টা। পরে বিএনপি মহাসচিব জানান প্রয়োজনীয় সংস্কার শেষে দ্রুত সময়ের মধ্যে নির্বাচন সহ 10টি বিষয়ে একমত হয়েছেন তারা। মোটামুটি একমত হয়েছি যে বিষয়গুলোতে ভোটাধিকার সহ সকল মানবাধিকার রক্ষায় জাতীয় ঐক্যমত গড়ে তোলা, ন্যূনতম প্রয়োজনীয় সংস্কার শেষ করে দ্রুত সময়ের মধ্যে সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচনের ব্যবস্থা করা, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ এবং সকল অধিকার বঞ্চিত মানুষের অধিকার প্রতিষ্ঠা করা, আইন শৃঙ্খলা স্বাভাবিক করে নিয়ে আসার ব্যবস্থা করা, আওয়ামী ফ্যাসিবাদ বিরোধী সকল শক্তি দেশ পুনর্গঠনে ঐক্যবদ্ধভাবে কাজ করবে। ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির বলেন রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা চলমান থাকবে। চলতি বছরের মধ্যেই নির্বাচন চান তারা। খুব বেশি সময়টা না নিয়ে যৌক্তিক, সেই যৌক্তিক সময়টা আমরা বলেছি 1 থেকে 1.5 বছরের মধ্যে, এরকম একটা কথা আমরা বলেছি। আর 6 মাস তো প্রায় চলেই গেল, আর 1 বছরের মধ্যেই সুন্দর একটা জাতীয় নির্বাচনের ব্যবস্থা করবে, এটাই আসলে মূলত আমাদের কথা। গত 21 জানুয়ারি বরিশালে ইসলামী আন্দোলনের আমিরের সঙ্গে বৈঠক করেছিলেন জামায়াত আমির। আহমেদ সালেহীন, সময় সংবাদ, ঢাকা। ঐক্যবদ্ধ জাতীয় নির্বাচনের মাধ্যমে ফ্যাসিস্টদের চিরতরে বিদায়ের আহ্বান জানিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। বিকেলে সাতক্ষীরার পাটকেল ঘাটায় কর্মী সভায় তিনি আরও বলেন জামায়াত শোষণ ও দারিদ্র্যমুক্ত নিরাপদ দেশ করতে বদ্ধপরিকর। কর্মী সভায় কেন্দ্র ও স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন। সকল অসুস্থ মানুষের চিকিৎসা রাষ্ট্রীয় দায়িত্বে নিরাপদভাবে চিকিৎসা সেবা দিতে হবে, আদালতের সুবিচার হবে। কি করেছে তোমরা? বড় বড় আলেমদেরকে নিয়ে ডান্ডা বেড়ি পরিয়ে, হ্যান্ডকাপ পরিয়ে
তুমি আদালতে হাজির করেছো মিথ্যা মামলা দিয়ে। এমন বাংলাদেশ জামাত ইসলামী নির্মাণ করতে চায় যে বাংলাদেশে মানুষের ভাত কাপড় শিক্ষা চিকিৎসার অভাব থাকবে না। নির্বাচনকে নিরপেক্ষ করার জন্য যতটুকু সংস্কার প্রয়োজন অতটুকু সংস্কার করে আপনি নির্বাচনের জন্য একটি রোড ম্যাপ ঘোষণা করুন। প্রবীণ নেতৃত্ব তরুণ প্রজন্মকে বুঝতে ভুল করেছে, সংসদে আসন দেওয়ার লোভ দেখিয়ে তরুণ প্রজন্মকে কেনা যাবে না বলে মন্তব্য করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ। বিকেলে চুয়াডাঙ্গা শহরের পৌর মুক্ত মঞ্চে জাতীয় নাগরিক কমিটি আয়োজিত চুয়াডাঙ্গা রাইজিং শীর্ষক মত বিনিময় সভায় একথা বলেন তিনি। শেখ হাসিনা তরুণ প্রজন্মকে কিনতে পারেনি, কেউ তাদের কিনতে পারবে না বলেও জানান হাসনাত আব্দুল্লাহ। ক্ষমতামুখী না হয়ে জনতামুখী হওয়ার আহ্বান জানান তিনি। আমাদেরকে হাসিনা কিনতে পারে নাই, আমাদেরকে আওয়ামী লীগ কিনতে পারে নাই। আপনারা আমাদের আসনের লোভ দেখাবেন, পার্লামেন্টে একটা সিট দিয়ে আপনারা আমাদেরকে কিনতে পারবেন না। প্রবীণদের যে অভিজ্ঞতা এবং নতুনদের যে ভয়হীন মনোভাব, এই দুইটার মিথস্ক্রিয়ায় 24 পরবর্তী বাংলাদেশ বিনির্মাণ করতে হবে। ক্ষমতামুখী না হয়ে আপনারা জনতামুখী হন। আমরা এই তরুণ প্রজন্ম প্রশাসনিক সংস্কার চাই, আমরা এই বিচার ব্যবস্থার সংস্কার চাই, আমরা নির্বাচনের সংস্কার চাই। সংস্কার কমিশনের সুপারিশ অনুযায়ী নির্বাচনে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী হিসেবে সশস্ত্র বাহিনীকে সংযুক্ত করলে আস্থা বাড়বে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। সকালে নীলফামারী সরকারি কলেজ মিলনায়তনে ভোটার তালিকা হালনাগাদ উপলক্ষে আয়োজিত মত বিনিময় সভায় একথা বলেন তিনি। নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনে কিন্তু একটা প্রস্তাব এসছে যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংজ্ঞার মধ্যে সশস্ত্র বাহিনীকেও সংযুক্ত করার। আমরা অপেক্ষা করি, দেখি এটা সংযুক্ত হয় কিনা, হলে পারে একটা ভ্যালু অ্যাড হবে বলে আমরা আশা করি। পাশাপাশি আমরাও নির্বাচন কমিশনের পক্ষ থেকে যেমন রেকমেন্ড করেছি যে বিএনসিসিকেও এটার সাথে সংযুক্ত করা। ইভিএমের মাধ্যমে রাষ্ট্রের 4000 কোটি টাকা নষ্ট করেছে আওয়ামী লীগ সরকার, এ দাবি করে দুদক বলছে অভিযানে সব মেশিন নিম্নমানের ও অকার্যকর অবস্থায় পাওয়া গেছে। হদিস মেলেনি 1600 ইভিএমের। এই অর্থ অপচয়ে জড়িত ও পরামর্শদাতাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া বিভিন্ন বিমানবন্দর নির্মাণে 812 কোটি টাকা আত্মসাতের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা তারিক সিদ্দিকী সহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে 4টি মামলা করেছে সংস্থাটি। বিএনপি সহ বিরোধী দলের মত উপেক্ষা করে 2018 সালে 3825 কোটি 24 লাখ টাকা ব্যয়ে ইভিএম প্রকল্প চালু করে নির্বাচন কমিশন। প্রতিটি মেশিন কিনতে খরচ হয় 2,35,000 টাকা। জীবনকাল কমপক্ষে 10 বছর ধরা হলেও নষ্ট হয়ে যায় তার আগেই। রাজনৈতিক পট পরিবর্তনের পর ইভিএম মেশিন ব্যবহার না করার ঘোষণা দিয়েছে নির্বাচন কমিশন। এরই মধ্যে ইভিএম প্রকল্পের বাস্তব চিত্র দেখতে অভিযান চালায় দুদক। দেখা যায় বেশিরভাগ মেশিন নিম্নমানের ও অকার্যকর। হদিস মেলেনি অন্তত 1600 মেশিনের। এর পরিপ্রেক্ষিতে এ প্রকল্পে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানান দুদকের মহাপরিচালক। ইভিএম মেশিনগুলো অযত্ন অবহেলায় পড়ে আছে, যেগুলিকে বাহ্যিক দৃষ্টিতে কর্মক্ষম বলে মনে হয়নি। যাচাইকালে মেশিনসমূহের যান্ত্রিক ত্রুটি পরিলক্ষিত হয়, যা নিম্নমানের মেশিন ক্রয়ের ইঙ্গিত বহন করে। এদিন শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সহ কয়েকটি বিমানবন্দরের উন্নয়ন প্রকল্প থেকে 812 কোটি টাকা লুটপাটের অভিযোগে 4টি মামলা করেছে দুদক। আসামির তালিকায় আছেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সামরিক উপদেষ্টা তারিক সিদ্দিকী, সাবেক বিমান সচিব মুহিবুল হক, সাবেক বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান এম মফিদুর রহমান সহ সংশ্লিষ্টরা। বিদেশি ঠিকাদারি প্রতিষ্ঠানের আড়ালে স্থানীয় প্রতিষ্ঠান অ্যারোনেস ইন্টারন্যাশনাল লিমিটেডের মাধ্যমে কাজ করে প্রায় 200 কোটি টাকা আত্মসাতের অভিযোগে 10 জনের বিরুদ্ধে দণ্ডবিধির সংশ্লিষ্ট ধারা এবং দুর্নীতি প্রতিরোধ আইন 1947-এর সংশ্লিষ্ট ধারায় আজ একটি মামলা রুজু হয়েছে। দুদকের দাবি, বিভিন্ন বিমানবন্দরে অ্যারোনেস ইন্টারন্যাশনালকে বেআইনিভাবে প্রকল্পের কাজ পেতে সহযোগিতা করেন তারেক সিদ্দিকী সহ অন্যরা। নিজেদের পছন্দের ঠিকাদার দিয়ে কাজ করানো। তাসলিম তৌহিদ, সময় সংবাদ, ঢাকা। ভারত শেখ হাসিনাকে ফেরত দেবে নাকি দায়মুক্তির আওতায় রাখবে সিদ্ধান্ত দেশটির। তবে আইনের শাসন ও ন্যায় বিচার চাইলে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রীকে ফেরত দেবে নয়াদিল্লি, এমন প্রত্যাশা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের বিশেষ পরামর্শক টবি ক্যাডম্যানের। তিনি বলেন, বিচার নিয়ে তাড়াহুড়া করবে না ট্রাইব্যুনাল। এদিন জুলাই আগস্টের গণহত্যার মামলায় 2 আওয়ামী লীগ নেতা সহ 8 জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন ট্রাইব্যুনাল।
জুলাই আগস্টের গণহত্যার মামলায় গ্রেফতারি পরোয়ানা জারির পর গত মাসের শেষের দিকে শেখ হাসিনাকে ফেরত চেয়ে ভারতকে চিঠি দেয় বাংলাদেশ। চিঠি পাওয়ার কথা স্বীকার করলেও এক মাসেও ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রীকে ফেরত দেওয়ার বিষয়ে কিছুই জানায়নি নয়াদিল্লি। এখন কি করতে পারে ঢাকা? সোমবার জানতে চাওয়া হয় ব্রিটিশ আইনজীবী টবি ক্যাডম্যানের কাছে। তিনি বলেন, ভারত শেখ হাসিনাকে দায়মুক্তির আওতায় রাখবে কিনা সিদ্ধান্ত দেশটির। তিনি জানান, বিচার নিয়ে তাড়াহুড়া করবে না ট্রাইব্যুনাল। It's a matter for India to decide, as I said on the last occasion, whether it wants to stand on the side of impunity or whether it wants to stand on the side of the rule of law. তাকে যে বিচার থেকে রেহাই দেওয়ার এই সংস্কৃতির পক্ষে তারা দাঁড়াবেন না একটা ন্যায় বিচার হোক সেটার পক্ষে দাঁড়াবে না। আমরা আশা করি যে ইন্ডিয়া একটা ন্যায় বিচারের পক্ষে দাঁড়াবে এবং সেভাবেই আন্তর্জাতিক নর্মস মেনে তাকে বাংলাদেশের কাছে প্রত্যার্পণ করবে, যাতে করে সে এখানে প্রপারলি নিজেকে ডিফেন্ড করতে পারে। একসময় মানবতাবিরোধী অপরাধের মামলায় জামায়াত নেতাদের পক্ষের আইনজীবী ছিলেন টবি ক্যাডম্যান। সে সময় তাকে ঢাকায় ঢুকতে দেয়নি আওয়ামী লীগ সরকার। এখন তিনি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের বিশেষ পরামর্শক হিসেবে কাজ করছেন। তার ভূমিকা নিরপেক্ষ হবে কিনা জানতে চাইলে টবি বলেন, প্রমাণ মিলবে কাজেই। এদিন গণহত্যার মামলায় আওয়ামী লীগের 2 নেতা ও 6 পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন বিশেষ ট্রাইব্যুনাল। গ্রেফতারের স্বার্থে ওয়ারেন্টভুক্ত ব্যক্তিদের নাম প্রকাশ করেনি প্রসিকিউশন। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। মারধর ও হত্যা চেষ্টা মামলায় আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন চিত্রনায়িকা পরিমণি। সকালে ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করলে তা মঞ্জুর করেন বিচারক। মারধর ও হত্যা চেষ্টা মামলায় আত্মসমর্পণ করতে আদালতে হাজির চিত্রনায়িকা পরিমণি। রোববার তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত। 2021 সালে সাভারের বোট ক্লাবে ঢুকে ভাঙচুর ও ব্যবসায়ী নাসিরউদ্দিনকে মারধর করেন এমন অভিযোগ এনে 2022 সালে মামলা হয় পরিমণি ও তার সহযোগীদের বিরুদ্ধে। পরে পিবিআই এর তদন্তে ঘটনার সত্যতা মিললে পরিমণির বিরুদ্ধে গত বছরের 17 এপ্রিল আদালতে হাজির হতে সমন জারি করেন বিচারক। কিন্তু 9 মাস পেরিয়ে গেলেও আদালতে হাজির হননি তিনি। এর আগে একই ঘটনায় 2021 সালে নাসিরউদ্দিনের বিরুদ্ধে ধর্ষণ ও হত্যা চেষ্টা মামলা করেছিলেন পরিমণি। সোমবার আদালতে আত্মসমর্পণ করে জামিন পেয়ে তিনি বলেন, বিচার কার্যক্রম প্রভাবিত করতেই পাল্টা মামলা করেছেন নাসিরউদ্দিন। তবে চূড়ান্ত রায়ে ন্যায় বিচারের প্রত্যাশা তার। আমি বিশ্বাস করি আমি আসলে ন্যায় বিচার পাবো, আর আপনারা আমার সাথে থাকবেন। এই ভালোবাসা নিয়েই আসলে আমি জিততে চাই। আমি একটা মামলা করলাম, তার 2.5 বছর পরে, ঠিক 2.5 বছর পরেই একটা পাল্টা মামলা করা হলো, শুধু দমানোর জন্যই, তার কিছু না। শারীরিক অসুস্থতার কারণেই পরিমণি এতদিন আদালতে অনুপস্থিত ছিলেন বলে জানান তার আইনজীবী। একই ঘটনায় 2টি মামলা চলায় উচ্চ আদালতে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন বলেও জানান তিনি। মামলার বাদী সে 1 বছর পরে এই মামলাটি দায়ের করে। তবে আমরা মনে করি যে এই বিষয়ে আরেকটি মামলা চলমান থাকা সঠিক হয়নি বলে আমরা আইনজীবীরা মনে করেছি বলেই দরখাস্ত দিয়েছিলাম। আগামী 20 মার্চ এই মামলায় সাক্ষ্য গ্রহণের তারিখ ধার্য করেছেন আদালত। আসিফ মোহাম্মদ সিয়াম, সময় সংবাদ, ঢাকা। মালয়েশিয়া যেতে না পারা 18,000 শ্রমিকের মধ্যে 7,964 জন শ্রমিককে নিতে রাজি হয়েছে দেশটির সরকার। বিকেলে ব্রিফিংয়ে কথা জানান পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রফিকুল আলম। এছাড়াও ভারতের বেঙ্গালুরুতে বাংলাদেশি নারী ধর্ষণ ও হত্যার বিষয়ে এখনও দূতাবাস খোঁজখবর নিচ্ছে বলে জানান তিনি। গত বছর 31 মের মধ্যে টিকিট জটিলতায় মালয়েশিয়া যেতে না পারায় প্রায় 18,000 বাংলাদেশি শ্রমিকের ভাগ্যের চাকা আটকে যায়। এ বিষয়ে দফায় দফায় আন্দোলন করেছেন তারা। এ বিষয়ে সমাধানের উদ্যোগ নেয় অন্তর্বর্তী সরকার। সোমবার এ বিষয়ে সুখবর জানালো পররাষ্ট্র মন্ত্রণালয়। মুখপাত্র জানান, প্রায় 8,000 কর্মীকে নিতে রাজি হয়েছে মালয়েশিয়া। মালয়েশিয়ার পক্ষ তাদের প্রাসঙ্গিক স্টেক হোল্ডারদের সাথে তথ্য যাচাই করে প্রাথমিকভাবে 7,964 জন শ্রমিকের একটি তালিকা সম্পর্কে অবহিত করেছে, যাদের তারা প্রথম পর্যায়ে মালয়েশিয়ায় প্রবেশের জন্য যোগ্য হিসেবে চিহ্নিত করেছে। এদিকে ভারতের বেঙ্গালুরুতে বাংলাদেশি নারী ধর্ষণের ঘটনায় দূতাবাস খোঁজ নিচ্ছে বলে জানান পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র। বলেছেন, আমাদের সংশ্লিষ্ট মিশনকে জানতে চাইতে বলা হয়েছে যে ঘটনা কি, তাদের কাছ থেকে বিস্তারিত রিপোর্ট পেলে আমরা এটা জানাতে পারবো। এছাড়া পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে রেড অ্যালার্ট জারির বিষয়ে জানা নেই পররাষ্ট্র মন্ত্রণালয়ের। মিশনকে এই বিষয়ে নির্দেশনা দেওয়া হয়েছে। তাজওয়ার মাহমিদ, সময় সংবাদ, ঢাকা। বিদেশি বিনিয়োগ আকর্ষণে জ্বালানি সংকট সবচেয়ে বড় বাধা বলে জানিয়েছে রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ বেবজা। এদিকে চাহিদা অনুযায়ী পানি না থাকায় মিরসরাইয়ের অর্থনৈতিক অঞ্চলে আসা
13 কোটি ডলার বিনিয়োগ প্রস্তাব ফিরিয়ে দিতে হয়েছে। এমন বাস্তবতায় গেল জুলাই ডিসেম্বরে বছর ব্যবধানে ইপিজেডগুলোতে বিদেশি বিনিয়োগ কমেছে 22.33%। সকালে সংবাদ সম্মেলন করে এই তথ্য জানিয়েছে বেবজা। বিদেশি বিনিয়োগ আকর্ষণ, শিল্প কারখানা স্থাপন ও মানসম্মত পণ্য উৎপাদন রপ্তানি করে দেশের অর্থনীতিতে বড় ভূমিকা রাখছে 8টি রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল কর্তৃপক্ষ বেবজা। সোমবার সকালে রাজধানীর ধানমন্ডিতে সংস্থাটির কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে বেবজা জানালো, জুলাই আগস্টে ছাত্র জনতার আন্দোলনের পর সরকার অর্থনৈতিক নানা সংস্কারে হাত দিলেও দেশে বিদেশি বিনিয়োগ বাড়ছে না, বরং বছর ব্যবধানে ইপিজেডগুলোতে গেল জুলাই ডিসেম্বরে 22.33% কমে বিদেশি বিনিয়োগ নেমেছে 12 কোটি 63 লাখ ডলারে। বিনিয়োগে ভাটা পড়লেও এ সময় বেবজার অধীনে রপ্তানি আয় বেড়েছে 22.41%। সার্বিকভাবে বিনিয়োগের গ্রাফটা কিন্তু একটু নিচে। এটা শুধুমাত্র যে আমাদের দেশের পট পরিবর্তন বা তার পরবর্তী পরিস্থিতির জন্য তা কিন্তু না, পুরো গ্লোবাল মার্কেটই একটা অরাজকতা আছে। বিদেশি বিনিয়োগ আকর্ষণে যখন মরিয়া বাংলাদেশ, তখন পানি সংকটের কারণে বেবজার মিরসরাই অর্থনৈতিক অঞ্চলে 13.5 কোটি ডলারের বিনিয়োগ প্রস্তাব ফিরিয়ে দিয়েছে সংস্থাটি। এছাড়া জ্বালানি সংকটকে বিনিয়োগের পথে সবচেয়ে বড় বাধা হিসেবে দেখছে তারা। তার ওই টেক্সটাইল ইঞ্জিনের কোম্পানিটা করতে যেই পরিমাণ পানি দরকার হবে, আমি মিরেশ্বরাইতে সেই পরিমাণ পানি দিতে পারবো না। সো বিনিয়োগ প্রস্তাবটা ছিল কিন্তু খুবই লোভনীয় একটা প্রস্তাব। প্রফিটেবিলিটি নিয়ে কিন্তু কোনো চ্যালেঞ্জ তাদেরকে ফেস করতে হয় না, অ্যাটলিস্ট ইপিজেডের ফ্যাক্টরিগুলো। ইদানিং যেই চ্যালেঞ্জটা বড় হয়ে আসতেছে, দ্যাট ইজ এনার্জি, বিশেষ করে গ্যাস। ইপিজেডে বিনিয়োগ লাভজনক যুক্তি তুলে ধরে জানানো হয়, গ্যাস ভিত্তিক নয় এমন শিল্পগুলোকে পটুয়াখালী ইপিজেডে বিনিয়োগের সুযোগ দেওয়া হবে। ওখানে কিন্তু বিদ্যুৎ এবং পানি অ্যাবান্ডেন্ট, গ্যাস পটুয়াখালীতে নাই। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা। ট্যাঙ্ক লরি শ্রমিক ইউনিয়ন নেতা আলী আজিমকে গ্রেফতারের প্রতিবাদে দ্বিতীয় দিনের মতো ডিপো থেকে তেল উত্তোলন বন্ধ রেখেছেন শ্রমিকরা। এতে 16 জেলায় জ্বালানি তেল সরবরাহ ও পরিবহন বন্ধ রয়েছে। খুলনা বিভাগীয় ট্যাঙ্ক লরি শ্রমিক ইউনিয়নের কার্যালয়ের সামনে দ্বিতীয় দিনের মতো অবস্থান কর্মসূচি পালন করেন শ্রমিকরা। এতে বন্ধ রয়েছে পদ্মা, মেঘনা, যমুনা 3টি তেল ডিপো থেকে জ্বালানি তেল উত্তোলন ও পরিবহন। সোমবার বিকেলে গ্রেফতার শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আলী আজিমের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত। এর আগে একটি নাশকতা মামলায় রোববার দুপুরে আলী আজিমকে আটক করে ডিবি পুলিশ। পরে তাকে খালিশপুর থানায় হস্তান্তর করা হয়। ওই মামলায় আসামি হিসেবে আলী আজিম সহ ইউনিয়নের মোট 9 জনের নাম রয়েছে। আলী আজিমের মুক্তি ও মামলা থেকে সকলের নাম প্রত্যাহার না হওয়া পর্যন্ত কর্মবিরতি অব্যাহত রাখার ঘোষণা দেন আন্দোলনকারীরা। তাকে মিথ্যা মামলায় পুলিশ গ্রেফতার করছে, এখন তার প্রতিবাদে আমাদের কর্মবিরতি চলছে। মিথ্যা মামলা প্রত্যাহার করলে আমরা ইনশাল্লাহ যার যার কর্মে আমরা ফিরে যাব। সহকারী পুলিশ কমিশনার সাথে মিটিং হয়েছে, তারা আশ্বাস দিয়েছে যে কালকে জামিনের ব্যবস্থা করাই দেব। আমরা ওই আশ্বাসে বিশ্বাসী না। মালিক সমিতি, শ্রমিক ইউনিয়ন যৌথভাবে কর্মবিরতিতে থাকবো। পদ্মা, মেঘনা, যমুনা অয়েল ডিপো থেকে ধর্মঘটের কারণে খুলনা সহ 16 জেলায় জ্বালানি তেল সরবরাহ ও পরিবহন বন্ধ রয়েছে। তানজিম আহমেদ, সময় সংবাদ, খুলনা। পর্যায়ের শীর্ষ সংবাদ জানাবো আরও একবার। বেতনের সঙ্গে ভাতা দেয়া সহ বিভিন্ন দাবিতে ট্রেন না চালানোর ঘোষণা রেলের রানিং স্টাফদের। দফায় দফায় কর্মসূচিতে সমাধান না হওয়ার সিদ্ধান্ত। এবং দ্রুত নির্বাচন নিয়ে একমত বিএনপি ও ইসলামী আন্দোলন। ভোটের মাধ্যমে ফ্যাসিস্টদের চিরবিদায়ের আহ্বান জামায়াতের। ক্ষমতার লোভে তরুণরা বিক্রি হবে না, মন্তব্য হাসনাতের। এই ছিল রাতের সময়ের সঙ্গে থাকুন সময়ের।